করি মোটামুটি, যেহেতু আমরা পরের অংশ যাইতে হলে চুক্তি আইন রিলেটেড আমাদের বেসিক কিছু ধারণা থাকার কথা। যেহেতু এলএলবি জীবনে অবশ্যই আমাদের কি ছিল, এই চুক্তি আইনটা ছিল। তো এখান থেকে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ডিটেইলে আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, যদি আপনার পড়ার প্রয়োজন পড়ে আপনি বাংলায় দিয়ে দেওয়া আছে, খুব শর্ট করে ট্রাই করেছি আমরা, সেখান থেকে পড়বেন। এখানে আমরা হ্যান্ড নোটে ইনক্লুড করেছি যাতে সহজে বোঝানো যায়। অনেক ক্ষেত্রে আপনি যতই পড়েন, যদি চিত্র আকারে বোঝানো না যায়, আসলে অনেক জিনিস কি হয় না, বুঝে আসে না। তো এই সর্বপ্রথম আপনি যদি চুক্তি আইনটাকে কি করি, আমরা চুক্তি আইনটাকে যদি একটু দেখার চেষ্টা করি, টোটাল আমাদের 266টা সেকশন নিয়ে এই চুক্তি আইন 1872টা ছিল। এর মাঝখান থেকে কি করছে, আমাদের কিছু সেকশন বাদ দিয়ে পৃথক একটা আইন তৈরি করছে, সেলস অ্যান্ড গুডস অ্যাক্ট 1930। এর পরবর্তীতে এই যে 239 থেকে 266 অংশটা, মানে ওই ধারাগুলো ওইখান থেকে নিয়ে আমাদের যে পার্টনারশিপ আইন 1930-32 সেটা তৈরি করা হয়েছে। তো আমরা জাস্ট আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য যেইটুকু পড়ব সেটা হচ্ছে 1 থেকে নিয়ে 75 পর্যন্ত। আর এইটার ভিতরেও জাস্ট 1 থেকে 30 পর্যন্তই আমাদের যথেষ্ট বার কাউন্সিলের জন্য, চুক্তিগুলো বোঝার জন্য। এর বাইরেও আরও জিনিস আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই চুক্তি আইনে আর যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে যে আপনার ইন্ডিমিনিটি, আর একটা হচ্ছে গ্যারান্টি। এখন এইটাও জাস্ট আমরা একটু কনসেপ্টটা মনে নেওয়ার চেষ্টা করি যে এই ইন্ডিমিনিটি জিনিসটা কি। যেমন ধরেন যে আপনি কি করলেন, ব্যাংকে থেকে নমিনি ছিলেন, আপনি টাকা উঠায় আনবেন, ব্যাংক আপনাকে বলবে যে একটা বন্ড সিগনেচার করেন, ইন্ডিমিনিটি বন্ড দেন, যে কোনো কালে যদি কোনো আদালতে মামলা চলে, এই টাকাটা যদি অন্য কেউ পাওয়ার হকদার হয় আপনি পরিশোধ করবেন, এইরকম লিখিত দিয়ে আসেন। তার মানে ইন্ডিমিনিটি হচ্ছে আপনি এমন লিখিত দিয়ে আসেন যে আপনার কারণে যাতে আর কারো কোনো ক্ষতি না হয়, এই রকম যে স্বীকারোক্তি দিয়ে আসেন, ওইটাই হচ্ছে আপনার ইন্ডিমিনিটি। আরেকটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, তো ব্যাংক চায় যে আরেকজন ব্যক্তিকে নিয়ে যান যিনি গ্যারান্টি দিবে যে আপনি যদি টাকা পরিশোধ না করেন উনি টাকাটা পরিশোধ করবে। তো এইটা হচ্ছে আমাদের গ্যারান্টি। তো এইরকম জিনিস পাবো। এরপরে আছে আমাদের বেইলমেন্ট। বেইলমেন্ট মানে কিছুই না, যেমন ধরেন যে আমার একটা গাড়ি আছে, আপনি আমার থেকে ভাড়া নিচ্ছেন অথবা চালাইতে নিয়ে যাচ্ছেন। এই যে আমি একজন ব্যক্তি আপনাকে একটা জিনিস দিলাম, এটাই হচ্ছে আমাদের চুক্তি, আর এই চুক্তিটাকে বলি যে আমরা বেইলমেন্ট। আর একটা হচ্ছে আমাদের এই যে এজেন্সি, এই যে আমরা এজেন্ট বলি, প্রিন্সিপাল বলি। যেমন ধরেন যে বাংলাদেশে বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকের শাখা আছে, প্রতিটা যে ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের যে সাব শাখা আছে, এজেন্ট ব্যাংকিং আছে। যেমন ধরেন যে আপনি ইসলামী ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকিং নিলেন, এই যে আপনি এজেন্ট ব্যাংকিং নিলেন তারও তো কিছু নিয়ম কানুন আছে, আপনি আইনগত কোন জিনিসের অধীনে সেটা করলেন, তো সেটাই হচ্ছে এজেন্সি। সেখানে প্রিন্সিপাল থাকে, সেখানে এজেন্ট থাকে, আর এই প্রিন্সিপাল আর এজেন্টের মধ্যে যে চুক্তি সেটাকে আমরা বলি এজেন্সি। তো অত ডিটেইলে তো আমাদের কাজ নাই, আমাদের কাজের অংশ শুধু এই চুক্তির ক্ষেত্রে প্রাথমিক জিনিসটা। সিম্পলি একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে প্রতিদিন কথাবার্তা বলি, প্রতিদিন যে আপনি একটা দোকানে যান একটা জিনিস ক্রয় করেন, আপনি যে রিক্সাওয়ালাকে বলেন যে ভাই থামেন, যাবেন কিনা, সে যদি বলে উঠেন, এটাও কিন্তু একটা চুক্তি। মানে প্রতিদিন অহরহ চুক্তি হয়, প্রতিটা চুক্তি লিখিত হইতে হবে এমন কোনো কথা না। চুক্তি আইনে প্রতিটা চুক্তি যে লিখিত হইতে হবে এমন কোনো কথা নাই। তার মানে আমাদের জীবনে প্রতিদিন আমরা হাজারো চুক্তি করি। আপনি একটা জিনিস ক্রয় করতে গেছেন, কত জিজ্ঞেস করলেন, সে বললো এত, আপনি এগ্রি করলেন, নিয়ে নিলেন, কি হইলো, আপনাদের মাঝে একটা চুক্তি হইলো। চুক্তির কারণেই সে আপনাকে জিনিসটা দিয়েছে। তাহলে মূল কথাটা হচ্ছে যে চুক্তির ক্ষেত্রে সর্বপ্রথম কি আসবে, যে কোনো এক পক্ষের থেকে একটা প্রপোজাল আসবে, একটা অফার আসবে, একটা প্রস্তাব আসবে। যেমন আমরা দেখি যে মেয়েদের ক্ষেত্রে কি হয়, বিয়ের ক্ষেত্রে ছেলে পক্ষ আনুষ্ঠানিকভাবে ইজাব করায়, প্রস্তাব পাঠায় যে এত টাকা মোহরানায়, এই হচ্ছে ছেলে বাবার নামে, মেয়ে রাজি আছে কিনা। তার মানে কি হইলো, আনুষ্ঠানিক একটা আপনি প্রস্তাব পাঠাইলেন। তাহলে চুক্তি করার মূল সত্য হচ্ছে যে কোনো এক পক্ষের থেকে একটা প্রপোজাল আসবে বা অফার আসবে বা প্রস্তাব আসবে, যেভাবে আমরা বুঝি। আর এই প্রস্তাবটা করার মেন উদ্দেশ্যটা কি, সে কোনো কাজ করবে অথবা কোনো কাজ না করা, কোনো কাজ করা অথবা কোনো কাজ না করা, এই বিষয়ে অপর পক্ষের সম্মতি। যেমন আপনি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, এখন মেয়ে কি বলে, সে রাজি হবে না রাজি হবে না। তো এই উদ্দেশ্যে আপনি যখন অফার করলেন, যদি ওই মেয়ে ওই প্রস্তাবটা কি করে, গ্রহণ করে, তাইলে কি হয়ে গেল, একটা অ্যাকসেপ্টেন্স হয়ে গেল। আপনি অফার করলেন, উনি অফারটা গ্রহণ করলো। আপনি বলেন যে ভাই দাঁড়ান, ওইখানে যাবেন কি না, সে বললো যে হ্যাঁ ঠিক আছে যাব।
এখন সে বলল যে আমি ওখানে যাব, এইটুকু বলা মাত্র কি হয়ে গেল, আপনি অফার করছিলেন, উনি সে অফারটা গ্রহণ করছে, তার মানে একটা অ্যাকসেপ্টেন্স ঘটছে। তো এর ফলে আইনগতভাবে আমরা বলি যে এদের মধ্যে কি হইলো, একটা প্রমিস হইল। যেমন বন্ধু মহলেও যেটা হয়, আপনি হয়তো কাউকে বলেন যে কালকে ওই নোটটা আপনার বাসায় আছে, নিয়ে আসিয়েন। সে বললো যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। আপনি বললেন যে না না মনে হচ্ছে যে নিয়ে আসবো না, সে বললো কি প্রমিস আমি নিয়ে আসবো। তার মানে এটা এখন আইনগত কোনো ভিত্তি পায় নাই, এটা জাস্ট আমাদের একটা কথাবার্তার মধ্যে আছে যে একজনে প্রস্তাব দিল, আরেকজন গ্রহণ করলো, আইনি ফলাফল হইল, এদের মাঝে একটা প্রমিস ঘটছে, প্রতিজ্ঞা ঘটছে। এই প্রতিজ্ঞার মধ্যে যদি এখন কোনো কনসিডারেশন থাকে, তাহলে চুক্তির দিকে যাইতে হইলে কি হবে, অফার ছিল, অ্যাকসেপ্টেন্স হয়েছে, আমরা বললাম প্রতিজ্ঞা হয়ে গেছে। তো বলতেছে যে এইটার মধ্যে যদি কোনো প্রতিদান থাকে, প্রতিদানটা কি হবে, কোনো কাজ করা অথবা কোনো কাজ থেকে বিরত থাকা, অথবা কোনো কাজ করা বা বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়া যে ঠিক আছে আমি ভবিষ্যতে এই কাজটা করব না, অথবা ভবিষ্যতে আমি এই কাজটা করব, এই রকম জিনিস, যেটাকে আমরা বলি যে কনসিডারেশন থাকতে হবে প্রতিটা চুক্তির মধ্যে, নাইলে চুক্তির কি হবে না, কার্যকারিতা থাকবে না। এখন যখনই এই কনসিডারেশন থাকবে প্রতিটা চুক্তিতে, তখন এটাকে আইনের ভাষা আমরা বলবো যে হয়ে গেল আপনাদের মাঝে একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট বা যেটাকে আমরা সঠিক বাংলায় যদি উচ্চারণ করি, এটা হবে আমাদের সমঝোতা। তাহলে যখন আপনি একজনকে অফার করলেন, সে গ্রহণ করলো, আইনি দৃষ্টিতে হইলেও প্রতিশ্রুতি যে আমাদের প্রমিস, ওই প্রমিসের মধ্যে যদি কোনো কন্ডিশন, কোনো কনসিডারেশন থাকে, তখন হয়ে গেল সেটা আমাদের এগ্রিমেন্ট। এখন এই প্রতিটা এগ্রিমেন্ট আইনগতভাবে বলবৎযোগ্য নাও হইতে পারে। যেমন আপনি একজন ব্যক্তির সাথে কি করলেন, একটা অফার দিলেন যে ভাই করিম সাহেবরে আপনি হত্যা করে দিয়েন, আমি 20,000 টাকা দিব। সে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি দেন। তো কি করলেন, আপনি এইখানে একটা এগ্রিমেন্ট করলেন। এখন এই এগ্রিমেন্টটা সে হত্যা করে দিল, তারপরে হয়তো সে টাকা পয়সা দিচ্ছে না, এখন আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন যে সে আমাকে টাকাটা দিচ্ছে না। তো এই জন্য আইন বলতেছে যে যেই এগ্রিমেন্টটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে সেটাই শুধু চুক্তি হবে, আর যেটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না সেটা হবে আপনার ভয়েড এগ্রিমেন্ট, মানে বাতিল আপনাদের যে সমঝোতা। তাহলে যদি আপনি আরেকবার রিকল করেন, আপনি যে কাউকে কোনো একটা অফার করলেন, সে যদি সেটা গ্রহণ করে, ফলাফল হচ্ছে একটা প্রমিস হইল। ওই প্রমিসের মধ্যে যদি কোনো কনসিডারেশন থাকে, তখন আমরা বলবো যে একটা এগ্রিমেন্ট হইল। আর ওই এগ্রিমেন্টটা যদি আইনগতভাবে বলবৎযোগ্য হয়, তখনই হবে সেটা চুক্তি। আর যদি বলবৎযোগ্য না হয়, তাহলে সেইটা একটা আমাদের বাতিল সমঝোতা হিসাবেই থেকে যাবে। এখন এই যে চুক্তি, আমরা এটা এতটুকু পড়ার মেইন কারণটা হচ্ছে যখন আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ব, তো সেই রকম ক্ষেত্রে আমরা পাবো কি, যে ভয়েডেবল কন্ট্রাক্ট মানে বাতিলযোগ্য চুক্তি। তাহলে কিছু চুক্তি আছে যেগুলো এক পক্ষ চাইলে বাতিল করতে পারে, আবার কিছু চুক্তি হচ্ছে বৈধ, মানে একটা চুক্তি বৈধ হওয়ার জন্য কিছু কন্ডিশন দরকার আছে। আর একটা চুক্তি হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, মানে যেটা হচ্ছে আমাদের বাতিল চুক্তি। তাহলে আমরা যদি ইন জেনারেল বলি, চুক্তি আমাদের তিন প্রকার। একটা হচ্ছে বৈধ চুক্তি, যেটাতে চুক্তির সমস্ত কন্ডিশন বিদ্যমান। দুই নম্বর হচ্ছে বাতিলযোগ্য চুক্তি, যেটা এক পক্ষ চাইলে সেটা বাতিল করতে পারে। আরেকটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, যেই চুক্তিটা চুক্তি করার সময় কি ছিল, বলবৎযোগ্য ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বাতিল হয়ে গেছে। কেমন হইতে পারে ভয়েড কন্ট্রাক্ট, যেমন ধরেন যে বাংলাদেশে সিগারেটটা এখনও নিষিদ্ধ না, কিন্তু মদটা নিষিদ্ধ। এখন ধরেন আপনি কোম্পানির সাথে চুক্তি করলেন, আপনাকে সে যাতে কি করে মোটামুটি 10 কার্টুন কি করে ইয়া দেয়, সিগারেট দেয়। বৈধ চুক্তি, আইনগতভাবে বলবৎযোগ্য। কিন্তু অর্ডার নেওয়ার পরের দিনে সরকার আইন জারি করে দিল যে বাংলাদেশে সিগারেট বিক্রি নিষিদ্ধ। তো এখন আপনি যে বৈধ চুক্তিটা করছিলেন, এর ফলাফলটা কি হবে? তো এইটা বলতেছে যে এটা হচ্ছে কি ভয়েড কন্ট্রাক্ট, যেটা চুক্তি করার সময় তো বৈধ ছিল, বলবৎযোগ্য ছিল, কিন্তু যখন আপনি বাস্তবায়ন করতে যাচ্ছেন তখন ওইটার বাস্তবায়ন আইনগতভাবে করা যাচ্ছে না, তখন ওইটাকে আমরা বলি যে এটা হচ্ছে বাতিল চুক্তি। তাহলে আমাদের আরও কিছু ধারণা দরকার যে তাইলে একটা বৈধ চুক্তির শর্তটা কী। কারণ নর্মালি দেখবেন যে আপনার আশেপাশে যখন আপনি আইনজীবী হবেন, মানুষকে আপনি উপদেশ দিতে যাবেন, কেউ বলবে যে 10 বছরের ছেলে সম্পত্তি বিক্রি করতে পারবে কিনা, যেমন 18 বছর না হইলে আমরা নাবালক থাকি, নাবালকে চুক্তি করতে পারবে কিনা। তো এই জন্য আমাদের বৈধ চুক্তির কিছু শর্ত দেওয়া আছে এখানে। এক নম্বরে বলতেছে যে যে ওই চুক্তিটা অবশ্যই আপনার ফ্রি কনসেন্টে হইতে হবে, স্বাধীন সম্মতি।
আপনি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে হইতে হবে চুক্তিটা, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর বলতেছে যে উভয় পক্ষ, চুক্তির যে দুই পক্ষ থাকে, দুই পক্ষই আইনগতভাবে কম্পিটেন্ট হইতে হবে, যোগ্য হইতে হবে। 3 নম্বর বলতেছে যে চুক্তির যে কনসিডারেশন এটাও বৈধ হইতে হবে। 4 নম্বর বলতেছে যে উদ্দেশ্যটাও লফুল থাকতে হবে, যে আপনি কাউকে মারবেন এই উদ্দেশ্যটা অবৈধ, আনলফুল, এটা চুক্তি হবে না। এরপরে 5 নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে যে আইন দ্বারা প্রকাশ্যভাবে যাতে ওই জিনিসটা বা ওই চুক্তিটাকে বাতিল ঘোষণা না করা হয়। যেমন আপনি যদি জুয়া খেলেন, আপনি যদি লটারি করেন, এই চুক্তিগুলো আইন বলতেছে যেগুলো বাতিল, এরকম কোনো চুক্তি করা যাবে না। আর এক্ষেত্রে বলতেছে যে এই চুক্তি আইন কোনোভাবেই এই কথা বলে না যে চুক্তিটা যদি কোনো চুক্তি লিখিত বা কোনো চুক্তির মধ্যে যদি 2-3 জন সাক্ষীর প্রয়োজন হয় বা কোনো চুক্তি যদি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয় তাইলে হবে, আমার কোনো টেনশন নাই। তার মানে চুক্তি আইন বলে যে চুক্তি লিখিত হওয়ার দরকার নাই, চুক্তিতে স্বাক্ষরও থাকার দরকার নাই, চুক্তিকে রেজিস্ট্রেশনও করার দরকার নাই। আপনি মৌখিকভাবে, আমরা হাজারো চুক্তি করি। আর এইখানে বলতেছে যে যদি কোনো চুক্তি লিখিত হয়, যদি কোনো চুক্তিতে সাক্ষী থাকে, যদি কোনো চুক্তি নিবন্ধনকৃত হইতে হয়, কোনো আইনে থাকে, থাকুক, আমার দেখার বিষয় না, মানে ওইটাকে প্রভাবিত করবে না। মূল কথাটা হচ্ছে যদি একটা চুক্তি লিখিত হয় ভালো হোক, যদি একটা চুক্তি লিখার পরে সেখানে 3 জন সাক্ষী লাগে, লাগুক। যেমন বিশেষ বিবাহ আইনে বিবাহ করতে 3 জন সাক্ষী লাগে, নর্মাল মুসলিম বিবাহ করতে 2 জন সাক্ষী লাগে, জমি রেজিস্ট্রেশন করতে 2 জন সাক্ষী লাগে, আপনি বায়না চুক্তি করলে সেটা রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে চুক্তি আইন বলতেছে তাইলে আমার কোনো সমস্যা নেই, সে করুক। এখন আমরা যে এইখানে 5টা জিনিস পড়লাম, তো এই পক্ষের যোগ্যতাটা আমাদের একটু মনে রাখতে হবে যে পক্ষরা সাবালক হইতে হবে, মানে 18 বছর বা তার বেশি বয়স হইতে হবে। এর কমে যদি কেউ চুক্তি করে তাহলে চুক্তিটা প্রথম দিন থেকেই কি বাতিল, মানে ওই চুক্তির কোনো আইনি কার্যকারিতা নাই, এটা একদম বাতিল চুক্তি। 2 নম্বর হচ্ছে যে সাউন্ড মাইন্ড, মানে সুস্থ মনের অধিকারী হইতে হবে। এখন এই সুস্থ মনের অধিকারী বলতে যে জিনিসটা বোঝায়, হ্যান্ডনোটে আমাদের দেওয়া আছে, যে চুক্তি করার সময় সে চুক্তির শর্ত এবং এর ফলাফল সম্পর্কে অবগত হওয়া। ধরেন যে আপনি একদম ভালো মানুষ, সুস্থ মানুষ, আপনি তখন কি করতেছেন, কোনো নেশা জাতীয় জিনিস অথবা কোনো কারণবশত আপনি স্লিপি আছেন, মানে আপনার ঘুম ঘুম ভাব, দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনি 2 দিন 3 দিন না ঘুমাইলে আপনি সঠিকভাবে কথা বলতে পারেন না। ওই সময় যদি কেউ আপনার কাছ থেকে কোনো চুক্তি করায় নেয়, তখন আইন বলবে যে আপনি আনসাউন্ড ছিলেন না, মানে আপনি সুস্থ মনের অধিকারী ছিলেন না। তার মানে সুস্থ মনের অধিকারী বোঝায় যে আপনি চুক্তির কন্ডিশন এবং চুক্তির ফলাফল সম্পর্কে জানেন, এইটা থাকতে হবে। আর 3 নম্বর বলতেছে আইন দ্বারা অযোগ্য আপনি ঘোষিত হইতে পারবেন না। এইটা আবার কেমন, আপনি সব কিছু ঠিক আছে কিন্তু আপনার আইন বলতেছে যে আপনি দেউলিয়া। যেমন আপনি 1000 কোটি টাকার মালিক, যে কোনো একটা মামলা হইল, আপনি আদালতের মাধ্যমে আপনি দেউলিয়া ঘোষিত হইলেন, মানে আইনগতভাবে আপনি চুক্তি করার অযোগ্য, এইটা হইতে পারবে না। তাহলে এই 3টা কন্ডিশনকে আমরা বলতেছি যে পক্ষদ্বয়ের যোগ্যতা থাকতে হবে, সাবালক হইতে হবে, সুস্থ হইতে হবে, দেউলিয়া ঘোষিত হইলে চলবে না। এখন এই সুস্থ মনটা অলরেডি আমরা ব্যাখ্যা করেছি। ওই ক্ষেত্রে আর একটা ব্যাখ্যার মধ্যে বলতেছে যে যারা পাগল আছে, পাগল ব্যক্তি মাঝে মাঝে যদি ভালো থাকে, ওই ভালো অবস্থায় সে চুক্তি করতে পারবে। একজন পাগল কিন্তু মাঝে মধ্যে সে হয়তো বিকালবেলা ভালো থাকে, তারপরে সকালে আবার পাগল হয়, তো এরকম ক্ষেত্রে বিকালবেলা সে চুক্তি করতে পারবে। আবার কেউ আছে কি সব সময় ভালো কিন্তু মাঝে মধ্যে সে কি হয়ে যায়, আনসাউন্ডে চলে যায়, তো ওই যখন সে ভালো থাকবে তখনই করতে পারবে, যখন সে পাগলের মতো আচরণ করবে তখন করতে পারবে না। এখন এই চুক্তি আইনে আমরা যে বললাম সম্মতির দরকার, এখন বলতেছে যে সম্মতি বলতে কি বুঝে, ডেফিনেশন দিয়ে আছে 13 নম্বর ধারায়। বলতেছে যে সম্মতি একই বিষয়ের উপর একই অর্থে যেই যদি কনসেন্ট, সেটাই হবে সম্মতি, একই উদ্দেশ্যে একই বিষয়ের উপর হইতে হবে। এখন এই 14 নম্বর আপনাকে অনেক কথাবার্তা বলে যে ফ্রি কনসেন্ট কাকে বলে। তো এইটাই হচ্ছে আপনার বাস্তব জীবনে যখন আপনি প্র্যাকটিস করবেন, দলিল বাতিলের মামলা আসবে আপনার কাছে, চুক্তি বাতিলের মামলা আসবে, এইগুলো আপনি দেখিয়ে যে কোনো চুক্তি রদ করতে পারবেন, দলিল বাতিল করতে পারবেন। ওই জন্য আশেপাশে দেখবেন যে কী হয়, দলিল রেজিস্ট্রেশন করার পর এক ছেলে বলে যে বাবারে ভুলভাল বুঝিয়ে সে দলিলটা করে নিছে, অতএব এটা আমি বাতিল চাই। এই যে ভুলভাল বুঝিয়েছে এটা কিভাবে হইল, তো এই ফ্রি কনসেন্ট ছিল না, আপনি এইটা আদালতে তুলে ধরে যে ওই ব্যক্তি যে দলিলটা করে দিছে, চুক্তিটা করছে,
সে কি করছে, তার সাথে জোরপূর্বক করা হয়েছে, সেখানে কোনো কোরেশন ছিল, অথবা আনডিউ ইনফ্লুয়েন্স ছিল মানে প্রভাব ছিল, অথবা ফ্রড বা প্রতারণা করে চুক্তিটা করা হয়েছে, অথবা মিস রিপ্রেজেন্টেশন ছিল, মিথ্যা তথ্য দ্বারা চুক্তিটা করা হয়েছে, অথবা মিস্টেক ছিল, তাহলে কি হবে, এই রকমের মাধ্যমে যদি হয় আমরা বলবো যে ওই ব্যক্তির ফ্রি কনসেন্ট ছিল না। আর ফ্রি কনসেন্ট না থাকলে ফলাফলে আমরা পাবো 19 আর 19-এর এ বলতেছে যদি ফ্রি কনসেন্ট না থাকে তাইলে যেই ব্যক্তির ফ্রি কনসেন্ট ছিল না সে আদালতে মামলা দায়ের করতে পারে, ওইটা হচ্ছে বাতিলযোগ্য চুক্তি। তো এই জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা যখন আমরা পড়ব ওইখানে বলে যে কোন চুক্তিটা বাতিল করা যাবে, যেটা বাতিলযোগ্য। তো বাতিলযোগ্য বলতে আপনি কি বুঝতেছেন, যে চুক্তিটা জোরপূর্বক করানো হয়েছে, আনডিউ ইনফ্লুয়েন্স ছিল, প্রতারণা ছিল, মিথ্যা তথ্য ছিল, ভুল ছিল, এইগুলা থাকলে ওই রকম চুক্তিগুলাকে আমরা সুনির্দিষ্ট 35 আইনের সুনির্দিষ্ট যে প্রতিকার আইন 1877 35 ধারা মোতাবেক আমরা সেটাকে রোধের রেসিশন করার জন্য মামলা দায়ের করতে পারবো। মূলত এই জিনিসটা বোঝানোর জন্যই এই এতগুলা কথা আপনাদেরকে বোঝানো, কারণ না হলে আমরা যে বাতিলযোগ্য চুক্তি জিনিসটাই বুঝবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল জিনিস, আর এর মধ্যে এগুলার বিস্তারিত আমরা এখানে দিয়ে দিয়েছি, জাস্ট একবার বলে দিই, আপনি চাইলে নিজের মতো করে পড়ে নেবেন। যে যেখানে আমরা বললাম যে কোরেশন জিনিসটা কি, যে জবরদস্তিমূলকভাবে। তো নর্মালি কি করা হয়, যে আপনাকে একটা চুক্তি করার জন্য কেউ বলতেছে যে আপনি যদি চুক্তি না করেন কি করব, আপনার বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠন করা হবে, যেগুলো বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী অপরাধ। আপনার বলতে পারে যে এই সম্পত্তিটা আমি নিয়ে নিব, আপনার ছেলে মেয়েকে কি করব, নানা প্রকারভাবে অপহরণ করব। তার মানে দণ্ডবিধি অনুযায়ী নিষিদ্ধ কোনো কাজ করা বা করার হুমকি দেয় আপনারে, অথবা কারো সম্পত্তি অবৈধভাবে আটকানো বা আটকানোর হুমকি দিয়ে আপনারে কি করা হয়, চুক্তির মধ্যে প্রবেশ করায়, যে চুক্তি করেন নাইলে আপনার ছেলেকে অপহরণ করব, মেয়েরও অপহরণ করব। তো এইটা হচ্ছে 1 নম্বর জিনিস, যেখানে জোর জবরদস্তি বলতে এটা বোঝায়। এরপরে বলতেছে যে আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আপনি কি বুঝেন, আমরা যে বললাম আনডিউ ইনফ্লুয়েন্স থাকলে ফ্রি কনসেন্ট হবে না। এখন বলতেছে যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির উপর মানসিক কর্তৃত্ব ব্যবহার করে অন্যায় সুবিধা নেয়। আপনি আমরা আমরা তো এখনো পড়ি নেই, সাক্ষ্য আইন যখন আমরা পড়বো সেখানে ছিল। তো যাই হোক, সেটা যারা আধিকারিক বা আস্থাভাজন সম্পর্ক রয়েছে, যেমন ধরেন যে যে কোনো জায়গায় ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা কিন্তু সম্পর্ক থাকে, কি থাকে, যে শিক্ষক সব সময় এতটুকু সে বিশ্বাস করে ছাত্র যে শিক্ষক যেটা বলতেছে এটা আমার ভালোর জন্য বলতেছে, শিক্ষক মিথ্যা বলতে পারে না, সে জেনে শুনে বলতেছে, এতটুকু আস্থা কিন্তু প্রতিটা ছাত্ররই শিক্ষকের প্রতি থাকে। তো এমন কিছু কিছু ক্ষেত্রে যেই অ্যাডভোকেট আছে এবং মক্কেল আছে, এদের মধ্যে মক্কেলও সবসময় চায় যে আমি যে অ্যাডভোকেটের কাছে গেলাম সে সব কিছু জানে, অ্যাডভোকেট আমার ক্ষতি করবে না, আমার থেকে কোনো প্রকার জিনিস নেবে না। এখন যদি কি করা হয়, ওই অ্যাডভোকেট সাহেব কি করে, কোনো আনডিউ ইনফ্লুয়েন্স, যেহেতু সে জানে যে এই ব্যক্তি আমার কথা শুনবে, যেহেতু শিক্ষক জানে যে ছাত্র আমার উপর ভরসা করে, তার উপর একটা প্রভাব খাটাইলো, আস্থাভাজন প্রভাব খাটাইলো, কিছু লোভ দেখাইলো যে আমি আপনার এই জিনিসটা করে দিব, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি কি আপনার ক্ষতি চাইছি কিনা, এইরকম বিভিন্ন কথাবার্তা বলে যখন চুক্তি করাবে, তখন আমরা বলবো যে এটার মধ্যে আনডিউ ইনফ্লুয়েন্স আছে। তার মূল কথাটা হচ্ছে এক পক্ষ হায়ার পজিশনে থাকবে আর এক পক্ষ লোয়ার পজিশনে থাকবে। ওই অবস্থায় যদি হায়ার পজিশনের ব্যক্তি নিচের ব্যক্তিকে কোনো চুক্তি কোনো কাজ করাইতে বাধ্য করে, তখন আমরা বলবো সেখানে আনডিউ ইনফ্লুয়েন্স ছিল। এরপরে প্রতারণা। তো প্রতারণা কাকে বলে এটা তো আর আমাদের বলার বিষয় না, তারপরেও আমরা পেনাল কোডের 15-তে এক প্রকারের চিটিং দেখব। তো এখানে বলতেছে যে মিথ্যা তথ্য দেওয়া বা জেনে যে তা সত্য নয়। আপনি একটা চুক্তি করানোর জন্য একজনকে এমন একটা তথ্য দিচ্ছেন, কেমন, যেমন ধরেন যে একজন একটা সম্পত্তি বিক্রি করবে, নর্মালি কেউ কিনতেছে না, হয়তো 10 লাখ টাকা কাঠা চাচ্ছে। আপনি এই রহিম সাহেবের কাছে গেলেন, এই নামক ব্যক্তি রহিম সাহেবের কাছে গিয়ে বললেন যে এখানে একটা রাস্তা হবে, এই প্রতি কাঠার দাম হয়ে যাবে 50 লাখ টাকা, আপনি নিয়ে নেন, তাড়াতাড়ি নিয়ে নেন। কিন্তু বাস্তবে আপনি কিন্তু নিতেন না, কিন্তু এই ব্যক্তি একটা মিথ্যা তথ্য দিচ্ছে, আপনারে প্রতারণা করতেছে যাতে এই জিনিসটা আপনি নেন। তো এই জন্য মিথ্যা তথ্য দেওয়া, বা আপনি জানেন যে এটা সত্য না কিন্তু আপনি তাদের চুক্তিতে প্রবেশ করানোর জন্য ওই তথ্যটা দিচ্ছেন, অথবা আপনি তথ্য গোপন করতেছেন, অথবা আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি জানেন যে আপনি এটা কি করবেন না, কোনোদিন পূরণ করবেন না, অথবা আপনি কোনো প্রকার ধোঁকা দিয়ে তাকে চুক্তিতে নিয়ে আসতেছেন,
আইনগত প্রতারণামূলক বলে বিবেচিত অন্য যে কোনো কাজের মাধ্যমে যদি আপনি কাউরে কোনো চুক্তিতে প্রবেশ করান, তাহলে কি হবে? আইন বলবে যে এই কনসেন্ট ফ্রি কনসেপ্ট না, অতএব চুক্তিটা আপনি বাতিল করতে পারেন। তবে এক্ষেত্রে দুইটা আবার ব্যতিক্রম দিয়ে বলতেছে যে শুধুমাত্র নীরবতা প্রতারণা না, শুধুমাত্র নীরবতা প্রতারণা না। কেমন? যেমন ধরেন যে কি করলেন, আপনি একটা দোকান থেকে একটা জিনিস কিনতে গেলেন, এখন দোকানে এখানে সাজানো আছে, এখন আপনি দোকানদারকে বললেন যে ভাই এই চকলেটটা, এইটা তো ইন্ডিয়ান চকলেট তাই না? তো দোকানদার কিছুই বললো না, সে চুপচাপ আছে। এইটা চুক্তি আইনের জন্য প্রতারণা না। চুক্তি আইনের জন্য প্রতারণা হচ্ছে কোন জায়গায় হবে? যেমন ধরেন যে আপনি হচ্ছেন একজন ছেলে, আপনার বাবা থেকে একটা জিনিস আপনি ক্রয় করবেন, এখন আপনার বাবা একটা জিনিস বিক্রি করবে, আপনি নেবেন। তো নর্মালি বাবা আর ছেলের সম্পর্কের মধ্যে কি থাকে? সর্বাবস্থায় ছেলে চিন্তা করে যে আমার বাবা আমার সাথে প্রতারণা করবে না, আমার ক্ষতি চাবে না। তো এই রকম ক্ষেত্রে আপনি কি থাকতেছে, এই যে বাবা যদি ওই সম্পত্তিতে কোনো ডিফেক্ট থাকে, কোনো চুক্তিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে, সে যদি সেক্ষেত্রে নীরব থাকে, আপনি জিজ্ঞেস করলেন যে এটা তো ঠিক আছে তাই না, আপনার বাবা নীরব, তো এই নীরব থাকা হবে প্রতারণা। কিন্তু পাবলিক অ্যাট লার্জের জন্য নীরব থাকা প্রতারণা না। আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি অর্ডিনারি কোর্সে আপনি যাচাই করতে পারেন যে এটা ভালো না মন্দ, ওই রকম বিষয়ের ক্ষেত্রে নীরবতা প্রতারণা না। জাস্ট এই দুটো ব্যাখ্যা দিয়ে তারা একটু ক্লারিফিকেশনটা দিল। এরপরে বলতেছে যে মিস রিপ্রেজেন্টেশন বলতে আপনি কি বুঝেন? যেটা আপনি নিজে জানেন যে এই ঘটনাটা সত্য না, কিন্তু আপনি সত্য বলে প্রকাশ করতেছেন। নিজে বিশ্বাসে মিথ্যা তথ্য দেওয়া, আপনি জানেন এটা সত্য ঘটনা না, তথ্যটা সঠিক না, তারপরও আপনি কি করতেছেন? তাকে ভুল একটা তথ্য দিচ্ছেন যাতে সে চুক্তিতে আসে। অথবা অসৎ ছাড়া দায়িত্ব ভঙ্গ করে অন্যকে ভুল বোঝানো, কোনো কিছু সম্পর্কে ভুল বোঝানো যদিও অনিচ্ছাকৃতভাবে হয়, এই জিনিসগুলাই হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। তো এইগুলা করে যদি কোনো চুক্তিতে কাউকে প্রবেশ করানো হয়, তাইলে কি হবে? সেই চুক্তিটা চাইলে যেই পক্ষর সাথে এই কাজটা ঘটছে শুধু উনি মামলা করে এটা বাতিল করতে পারবেন। এখন আমরা যে জিনিসটা দেখব 19 আর 19-এর এর মধ্যে ওই কথাটাই বলে যে যেই পক্ষের সাথে ঘটনা ঘটছে ওই এক পক্ষই মামলা করে ওইটা বাতিল করতে পারবে। আর যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে যে যদি উভয় পক্ষেরই ভুল হয়, যদি কোনো একটা জিনিসের ক্ষেত্রে উভয় পক্ষের মিস্টেক ঘটে ফ্যাক্টের বিষয়, তাইলে ওইটা বাতিল চুক্তি। কেমন? যেমন ধরেন যে ঘোড়া বিক্রি হয়, তো আপনার এই যে বাসায় ঘোড়া আছে, তো নর্মালি একজন ব্যক্তি আসলো, সে আগের দিন আসে দেখে গেছে ঘোড়ার দরদাম হয়েছে, সে বলল যে ভাই আগামীকালকে আসবো, আসে ফাইনাল করব। তো আগামীকালকে আসলো, সে আর আপনার ওই ঘোড়া যেখানে রাখে সেখানে যায় নাই, আপনার সাথে বসে সে চুক্তি করে নিল, ঠিক আছে 10 লাখ টাকা আপনার ঘোড়া আমি ক্রয় করব, এই টাকা দিয়ে দিল। তো আইনগতভাবে চুক্তি হয়ে গেছে, অফার হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, প্রমিস হয়েছে, কনসিডারেশন ছিল, চুক্তি হয়ে গেছে, লিগালি আইনগতভাবে বৈধ। কিন্তু যখন নিতে গেলেও দেখলো যে ঘোড়াটা মারা গেছে। এখন এই ব্যক্তি কিন্তু বিকে বাধ্য করতে পারবে না যে চুক্তি মোতাবেক আমাকে আরেকটা ঘোড়া আনে দিতে হবে, টাকা আপনি নিছেন। কারণ আইন বলতেছে যে উভয় পক্ষই তো ফ্যাক্ট সম্পর্কে একটা ভুল ধারণাই ছিল, এখন ওইটা মারা গেছে তো কারো কিছু করার নাই। তো এখন এ ব্যক্তি বিকে বাধ্য করতে পারবে না যে ওই জিনিসটাই আমার লাগবে, ওই ঘোড়াটাই আমার লাগবে, এটা বাধ্য করা যাবে না, কারণ ওই চুক্তিটাই বাতিল চুক্তি, যেখানে ফ্যাক্টেরই অস্তিত্ব নাই। অর্থাৎ আপনি চিন্তা করতেছেন ওই জিনিসটা অস্তিত্ব আছে, কিন্তু যখন চুক্তিটা হইল বাস্তবে গেলেন দেখলেন যে ওই জিনিসের অস্তিত্ব নাই। কেমন? আরও একটা বলি যে যেমন আপনি এরকম হয়তো নদীর পাশে পাশে একটা জমি কিনবেন, তো তার আগের দিন দেখে গেছেন, দরদাম বলছেন যে আগামীকালকে আজকে আমরা ফাইনাল করব। তো আগামী রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই পরিমাণ বৃষ্টি হয়েছে নদীতে এটা ভেঙে চলে গেছে। তো তারপরের দিন আপনারা নদীর পাশে যান নাই, হয়তো শহরে থাকেন, ওইখানে চুক্তি করে নিলেন, যাবতীয় কিছু বায়না দলিল রেজিস্ট্রেশন করে নিলেন, পরে আইসা দেখলেন যে জমি তো নাই। এখন ওই যে যিনি আপনার কিনতে চাইছে উনি কিন্তু বিক্রেতাকে বাধ্য করতে পারবে না যে এখানে আপনি জায়গাটা তৈরি করে দেন, কারণ ওই চুক্তিটাই বাতিল। কারণ যে জিনিসের উপর ভিত্তি করে আমরা চুক্তি করছি তারই অস্তিত্ব নাই, অতএব ওই চুক্তি বাতিল, ওই চুক্তির কোনো ফলাফল থাকবে না। আর যেটা বলতেছে যে আইনগত ভুলের প্রভাব কি হবে, বলতেছে বাংলাদেশে নর্মালি একটা জিনিস মনে রাখবেন, আইন মনে করে আপনি আইন পড়েন আর না পড়েন, বাংলাদেশের প্রতিটা নাগরিক বাংলাদেশের প্রতিটা আইন জানে। এটা আইনের প্রিজাম্পশন। কারণ আপনি নিজে ভোট দেন, ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করেন, প্রতিনিধিরা আইন বানায়,
গেজেট করে, তার মানে প্রতিটা নাগরিক আইন জানে। ওই জন্য কেউ এই কথা বলতে পারবে না যে বাংলাদেশে এরকম আইন আছে আমি জানি না। এটা কোনো এক্সকিউজ না, কোনো আদালতে কোনো জায়গায় এই এক্সকিউজ চলবে না যে আমি আইন জানি না। তার মানে বাংলাদেশের প্রিজাম্পশন হচ্ছে বাংলাদেশি আইন বাংলাদেশের প্রতিটা নাগরিক জানে। আপনি এটা বলতে পারবেন না যে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাইলে যে অপরাধ, আমার যে অর্থদণ্ড হবে আমি এটা জানি না। এটা কোনো এক্সকিউজ না, আপনি জানেন আর না জানেন আপনার বিষয়। আমরা ধরে নিব বাংলাদেশের প্রতিটা আইন প্রতিটি বাংলাদেশি নাগরিক জানে। এমনকি যারা বিদেশিও আসবে বাংলাদেশে তারাও আইন জানে, এটাও আইনের প্রিজাম্পশন, তাকে জানতে হবে আমি যেই দেশে যাচ্ছি ওই দেশের আইন কী বলে। যেমন ধরেন যে বাংলাদেশে প্রকাশ্য স্থানে আপনি মদ্যপান করতে পারবেন না। এখন একজন বিদেশি আসে যদি মদ্যপান করে, সে যদি এক্সকিউজ নেয় যে আমার দেশে তো আমি করতে পারি, তো এই বলবে যে না বাংলাদেশে করা যাবে না। সে বলে যদি আমি জানি না, বলতেছে আপনার জানার দরকার নাই, আমার দেশের আইন যেই আমার দেশে আসবে সেই জানতে হবে। এটাই হচ্ছে মূল জিনিস। এরপরে এখানে আরেকটা জিনিস আছে, যদি বিদেশি আইন হয় তাইলে আপনার এক্সকিউজ আছে যে বিদেশে এরকম একটা আইন আছে আমি জানি না। আইন বলবে যে ঠিক আছে, বিদেশি আইন আপনি নাও জানতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না। আরেকটা কথা বলতেছে, যদি এক পক্ষের ভুল হয়, যদি শুধু আপনার ভুল হয়, তো বলতেছে যে আপনার ভুল হইলে শুধুমাত্র এটা ভয়েডেবল না। কেমন? যেমন ধরেন যে এরকম একটা জমি আছে, এখন আপনি জমিটা দেখতে গেছেন, জমির মালিকের সম্পত্তি হয়েছে হয়তো কি পিছনের এইটুকু, সামনেটুকু অন্যজনের জমি। আপনি আর তারে জিজ্ঞেস করেন নাই, আপনি হয়তো চিন্তা করছেন সামনের অংশটুকু, আপনি চলে আসলেন চুক্তি করে বায়না দলিল করে একদম ফিক্স দলিল করে ফেললেন। এখন তারপরে গিয়ে সে আপনারে বলতেছে ভাই আমার জমি তো এইটা। এখন যদি আপনি বলেন যে তাইলে আপনার সাথে প্রতারণা ঘটছে, আপনি চুক্তিটা বাতিল চান, আইন বলতেছে যে না, যেহেতু আপনার এক পক্ষের ভুল, আপনি তারে জিজ্ঞেস করতে পারতেন ভাই জমি কি আপনার সামনেরটা না পিছনেরটা, আপনি জিজ্ঞেস না করে নিজে নিজে চিন্তা করছেন, আমার তো কিছু করার নাই। ওই জন্য আমার 22 যেটা বলতেছে যে এক পক্ষের ভুল হইলে ওই চুক্তিটা বাতিলযোগ্য হবে না, আপনি বাতিল করতে পারবেন না 35 ধারায়। আর 23 আমাদের বলতেছে যদি কনসিডারেশনটা কি হয়, অবৈধ হয়। যেমন আপনি ধরেন যে করিমরে বললেন যে ভাই আপনি কি করেন, রহিমরে হত্যা করে দেন, তাইলে কি করব আমি আপনার 10 লাখ টাকা দিয়ে দিব। এখন আপনি যেই কনসিডারেশন দিচ্ছেন, যে উদ্দেশ্য, দুইটাই কি আইনগতভাবে অবৈধ, নিষিদ্ধ। তার মানে যে কনসিডারেশন যেগুলা, এগুলো অবৈধ হইতে পারবে না, আইন দ্বারা নিষিদ্ধ হইতে হবে না, প্রতারণামূলক কোনো কিছু হইতে পারবে না কনসিডারেশনটা। মূল কথাই হচ্ছে এটা, যে কনসিডারেশন চুক্তির জন্য বাধ্যতামূলক, ওই কনসিডারেশনটা বৈধ হতে হবে। যে কাজের জন্য আমরা চুক্তি করতেছি, চুক্তির উদ্দেশ্যটাও বৈধ হইতে হবে। এই পর্যন্তই হচ্ছে আমাদের ভয়েডেবল চুক্তি। এরপরে বলে যে কিছু যেই এগ্রিমেন্ট, কারণ যখন একটা এগ্রিমেন্ট আইন দ্বারা বলবৎযোগ্য না হয় তখন আর ওইটাকে আমরা চুক্তি বলি না, কন্ট্রাক্ট বলি না, বলি যে আমরা ভয়েড এগ্রিমেন্ট। তো এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেটা 25 নাম্বারটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে যদি আপনি কনসিডারেশন ছাড়া কোনো চুক্তি করেন আইনের দৃষ্টিতে এই চুক্তিটা বাতিল চুক্তি। কনসিডারেশন অবশ্যই লাগবে, তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন নিকটাত্মীয়ের মধ্যে স্নেহ ভালোবাসার মাধ্যমে যদি লিখিত এবং রেজিস্টারকৃত কোনো চুক্তি হয়, যেমন ধরেন যে আপনি হেবা দলিলে বাবার কাছ থেকে সম্পত্তি পান, আপনি কোনো টাকা পয়সা দেন না, কোনো কনসিডারেশন কিন্তু দেন না, আপনার বাবা খুশি হয়ে আপনারে কিছু দেয়, কিন্তু চুক্তি আইনের সংজ্ঞা মোতাবেক এটা চুক্তি হইতে পারে না। চুক্তি না হইলে দলিল হবে না, দলিল না হইলে সম্পত্তি হস্তান্তর হবে না। তো ওই জন্য 25 ধারায় প্রথমেই বলতেছে যে না, নিকটাত্মীয়র মধ্যে স্নেহ ভালোবাসার কারণে কেউ যদি লিখিত এবং নিবন্ধিত চুক্তি করে কিছু দেয় তাইলে এটা বৈধ হবে। এরপরে পূর্বের করা স্বেচ্ছায় কাজের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি। পূর্বে একজন আপনার জন্য কিছু একটা করছে, এখন আপনি অনেক দিন পর তারে কিছু একটা দিচ্ছেন, আপনি প্রতিশ্রুতি যে ঠিক আছে আমি এই জিনিসটা দিয়ে দিব। তো এই যে আপনি বললেন একটা জিনিস দিয়ে দিব, সে বলতেছে ঠিক আছে আমি নিব, তো এখানে কোনো কনসিডারেশন কিন্তু আজকে নাই। তো আমরা চুক্তি আইনের ডেফিনেশনে কি জানি, যে আপনার আজকে কিছু করবে বা বিরত থাকবে, বা ভবিষ্যতে করবে বা করা থেকে বিরত থাকবে। অতীতে করা কিন্তু আমাদের ডেফিনেশনে ছিল না। তো এই জন্য ব্যতিক্রমে দিয়ে বলতেছে অতীতেও যদি কেউ আপনার জন্য কিছু করে, আজকে যদি আপনি তার কিছু দিতে চান, দেওয়ার কথাবার্তা বলেন, তাইলে ওইটাও একটা বৈধ চুক্তি হবে। আর মেয়াদ উত্তীর্ণ ঋণ, যেমন আমরা জানি যে কোনো টাকা পয়সা আদায়ের তামাদি হচ্ছে 3 বছর। এখন আপনি 3 বছর পার হয়ে গেছে, টাইম বার্ড হয়ে গেছে, তো এইরকম
ঋণ যদি আপনি পরিশোধ করার জন্য কি করেন, তাকে বলেন যে ঠিক আছে ভাই আমি টাকাটা পরিশোধ করে দিব, তাইলে আপনি আবার বাধ্য হয়ে যাবেন টাকাটা পরিশোধ করে দিতে। কারণ যে ক্ষেত্রে আপনি মেয়াদ উত্তীর্ণ ঋণ পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন, নর্মালি আপনার দেওয়ার দরকার ছিল না, এখন আপনি বেশি চালাক, আপনি তার লিখিত আকারে দিচ্ছেন যে ঠিক আছে আমি এরকম টাকা পয়সাটা দিব। এরপরে যেটা, এই তিনটি ব্যতিক্রমে চুক্তি বৈধ হয়, এর বাইরে সকল চুক্তিতে কনসিডারেশন লাগবে, যে কেউ আপনার জন্য কিছু করতে হবে অথবা কোনো কাজ থেকে বিরত থাকতে হবে, তবেই চুক্তি হবে, না হলে ওইটা চুক্তি বলে গণ্য হবে না। 26-এ কেউ বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডে দেখবেন যে যেখানে মেয়েরা চাকরি করে বিশেষত, তো বলে যে আপনি আগামী 5 বছর কি করতে পারবেন না, বিয়ে শাদী করতে পারবেন না, এই শর্তে আপনার চাকরিটা দেওয়া হইল। এখন এই কন্ডিশনটা বৈধ না অবৈধ? তো 26 বলতেছে যে না, কাউরে বিবাহ শাদী থেকে দূরে রাখার জন্য যদি কোনো চুক্তি করেন ওই চুক্তিটা প্রথম দিন থেকে অবৈধ, মানে ওইটা কোনো বৈধ চুক্তি না, আপনার টেনশন নেওয়ার কারণে আপনি বিয়ে শাদী করতে পারেন, চাকরি আপনার থাকবেই থাকবে। এরপরে আপনি কোনো ব্যবসা বা পেশা করবেন না, এরকম যদি কেউ যদি আপনার কাছ থেকে লিখিত নেয় যে আপনি কোনো দিন এই ব্যবসা করবেন না, কোনো দিন এই পেশায় যাবেন না, আইন পেশায় যাবেন না, কারোর সাথে চুক্তি করে বসে আছেন, আইন বলতেছে সমস্যা নেই, এটা প্রথম দিন থেকেই বাতিল। এরকম কোনো চুক্তি বা পেশা থেকে বিরত থাকার চুক্তি যদিও করেন, এটা আইনগতভাবে অবৈধ। তবে এখানে কন্ডিশন হচ্ছে, যদি আপনি কি করেন, আপনার যে পেশার গুডউইল সহ বিক্রি করেন। কেমন গুডউইল? যেমন ধরেন যে পুরান ঢাকার মধ্যে নামি দামি অনেক কিছু পাওয়া যায়। এখন আপনি যদি ধরেন আপনার পুরান ঢাকায় একটা বিরিয়ানির দোকান ছিল, আপনি ওই পুরান ঢাকার বিরিয়ানি দোকানটা বিক্রি করছেন, একদম নাম সহ বিক্রি করে দিয়েছেন যে হাজি বিরিয়ানি বিক্রি করে দিয়েছেন। এখন আপনি ওই দোকানের পাশে আবার হাজি বিরিয়ানি আপনি নিজ নামে খুলতে পারবেন না, কারণ ওই নামটারও একটা ভ্যালু আছে, নামটা সহ আপনি বিক্রি করছেন। অতএব ওই নামে আর নতুন কিছু খুলতে পারবেন না। আপনি অন্য জায়গায় খুলেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই জায়গায় আপনি করতে পারবেন না। এরপরে হচ্ছে কোনো ব্যক্তিকে কোনো মামলা করা বা আইনি অধিকার থেকে খর্ব করা। গ্রাম বাংলায় দেখবেন যে সালিশের মধ্যে আবার লিখিত নেয় যে এটা আজকে সালিশ হয়ে গেছে, এই বিষয়ে কেউ কোনো মামলা দায়ের করতে পারবে না, দুইজনে স্বাক্ষর করে সাক্ষীরা থাকে। তো চুক্তি আইন বলতেছে যে না, কাউকে আপনি যত প্রকারই সমঝোতা করেন, যাই কিছু করেন, কোনো ব্যক্তিকে আইনগতভাবে যদি সে কোনো প্রতিকার পায় এইটা থেকে দূরে রাখার যদি চুক্তি করেন, ওই চুক্তিটা অবৈধ। মানে ধরেন যে আমরা বাংলাদেশে অসংখ্য দেখি যে একটা মহিলাদের বা মেয়েদের রেপ করা হইলো, ধর্ষণ হইলো, স্থানীয়ভাবে সালিশে 10 লাখ টাকা দিয়ে চুক্তি করে দেয় যে এসে আর মামলা দায়ের করবে না। তো ইচ্ছা করলে সে 10 লাখ টাকাও নিতে পারে, নিয়ে আবার আদালতে মামলাও দায়ের করতে পারে। মামলা দায়ের করার পর এই পক্ষ ওই চুক্তিটা দেখায় বলতে পারবে না যে তার আর আমার মাঝে চুক্তি হয়ে গেছিল, সে কেন আদালতে আসবে। এই আমাদের 28 বলতেছে যে না, কোনো ব্যক্তিকে মামলা করা বা আইনি তার একটা অধিকার আছে, এইটা থেকে বিরত রাখার যেই চুক্তি আপনি করছেন ওই চুক্তি প্রথম দিন থেকেই বাতিল, মানে কোনো চুক্তিই হয় নাই। অতএব আপনি টাকা দিয়েছেন, আপনি জানেন, কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে আবার এক্সেপশন দিয়ে বলতেছে যে আরবিট্রেশন যেগুলো আমরা করি সালিশ আইনের অধীনে, আদালতের বাইরে যদি সালিশ করেন তখন সেটা ভিন্ন জিনিস। আর কথা হচ্ছে যে চুক্তির মধ্যে যদি অনির্ধারিত অস্পষ্ট জিনিস থাকে, ওই রকম জিনিস কি হবে, অবৈধ হবে। যেমন কি, আপনি যদি বলেন যদি আগামী বছরের জানুয়ারিতে যদি কি হয় প্রচুর ঠান্ডা পড়ে, ওই ঠান্ডার দিন যদি কি এমন হয় যে কেউ ঘর থেকে বাইর হইতে না হয়, তাপমাত্রা যদি 10 ডিগ্রি হয়, তাইলে আমি আপনারা 10,000 টাকা দিব। তার মানে আপনি একটা অস্পষ্ট অনির্ধারিত জিনিস বলতেছেন যে জানুয়ারিতে এমন ঠান্ডা পড়বে কিনা, তাপমাত্রা 10 ডিগ্রিতে আসবে কিনা, এটা নেচারের উপর নির্ভর করে। তো অস্পষ্ট এবং অনির্ধারিত জিনিসগুলো কি হবে, বাতিল বলে গণ্য হবে, এটা কোনো চুক্তি না। আর কথা হচ্ছে এই যে যারা জুয়া খেলে, বাজি ধরে বিভিন্ন, যেমন ভারত জিতলে কত, পাকিস্তান জিতলে কত, ক্রিকেট ম্যাচ হইলে দেখবেন যে কোটি টাকার কি হয়, এই জুয়া ব্যবসাটা চলে। বলতেছে যে এই রকম যত প্রকার চুক্তি, সমস্ত চুক্তি কি হবে, একদম বাতিল। এগুলো রিলেটেড যদি আপনি ধরেন যে আপনি 10 লাখ টাকার বাজি ধরছেন, আপনি হেরে গেছেন, ওই পক্ষ আপনি টাকা না দিলে আইনগতভাবে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না, কারণ চুক্তিই হয় নাই, ওই চুক্তিটাই অবৈধ। তবে ব্যতিক্রম হচ্ছে যে ঘোড়ার রেস যেগুলো আছে, বিশেষত বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যে বিশেষত আমেরিকা এবং দুবাইতেও কি হয়, এই ঘোড়ার রেসগুলো হয়, আপনি ওইটাতে টাকা লাগাইতে পারেন বৈধভাবে। যে যে ফার্স্ট হবে, আপনি 20 লাখ টাকা লাগাইলেন, এই ঘোড়া যদি ফার্স্ট হয় 20 লাখ টাকা, এটা যদি সেকেন্ড হয় 30 লাখ টাকা, তাহলে ঘোড়ার রেসে এটা পৃথক জিনিস। এরপরে যেটা বলতেছে যে ওই যে বাজিটা আপনি লাগাইলেন এইটার গ্যারান্টি দেওয়ার চুক্তিটাও বাতিল।
অর্থাৎ আপনি বললেন যে 20 কোটি টাকা আমি দিব, অপরপক্ষ বললো যে গ্যারান্টিটা কি আপনি দিবেন, সে বললো এই যে রহিম সাহেব হচ্ছে গ্যারান্টি, এই নেন চেক দিয়ে দিলাম, তাহলে ওই চেকের চুক্তিটাও বাতিল। মানে আমরা যে নর্মালি একটা চেক দিলে একটা কন্ডিশনের উপর দেই বিনিময়ের জন্য, বলতেছে যে ওইটার উপর আপনার কোনো আর জিনিস থাকবে না। এরপরে 30-এর বি বলতেছে যে এই যে বাজি চুক্তির অর্থ কমিশন ফি আদায়ের মামলাও চলবে না। মানে আপনি পৃথকভাবে মামলাও কোনো দায়ের করতে পারবেন না যে এসে আমাকে বাজি ধরছিল, আমি জিতছি, এত টাকা দিচ্ছে না, আদালতের মাধ্যমে যাবেন, আদালত বলতেছে পারবেন না। আর অভিভাবক অথবা এক্সিকিউটর যারা আছে, যারা উইলকে এক্সিকিউট করে, এরাও কি করতে পারবে না, কোনো অর্থ লেনদেন করতে পারবে না। মানে ধরেন একজন নাবালকের 10 লাখ টাকা আছে, তার দায়িত্ব হচ্ছে নাবালকের সম্পত্তিগুলো দেখাশোনা করবে। এখন সে এরকম একটা বাজি সাজি ধরে নাবালক থেকে সে কি করতেছে, যে সে বলতেছে যে আমি নাবালকের পক্ষে বাজি ধরছিলাম। তো এই জন্য 30-এর সি বলতেছে যে না ভাই, এরকম কাজ করা যাবে না, নাবালকের পক্ষে আপনারা বাজি ধরার জন্য কেউ বলে নাই, তার থেকে 1 টাকাও কাটতে পারবেন না, তার সম্পত্তি তারই থাকবে। আপনি যতই অভিভাবক হন, যতই এক্সিকিউটর হন, নাবালক বা পাগলের সম্পত্তি যারা দেখাশোনা করতেছে, এদের কাছ থেকে কোনো প্রকার ফি কোনো কিছু আপনি ওই যে বাজিতে লাগাইতে পারবেন না, লাগাইলেও আপনার নিজের থেকে দিতে হবে। আপনি এই এক্সকিউজ নিতে পারবেন না যে বাজি ধরে আমি হেরে গেছি, বাজির কমিশন দিছি। তো মূলত এটাই ছিল আমাদের আপনাদের জন্য চুক্তি আইনের একটা ধারণা। এর বাইরেও আরও কিছু আছে, যে কিছু চুক্তি হইতে পারে কি কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, মানে শর্তযুক্ত চুক্তি। আর এর পরের অংশ থাকে যে চুক্তি ভঙ্গ হইলে কি হবে। চুক্তি ভঙ্গ হইলে কিছুই না, সব কিছুর ক্ষতিপূরণ। আপনি যতই চুক্তি ভঙ্গ করেন, এর বিনিময়ে আপনি পাবেন ক্ষতিপূরণ। তাহলে মূল যদি আমরা বলি আজকের ক্লাসের চুক্তি আইনের যে সারমর্ম, সেটা হচ্ছে একটা চুক্তি করার জন্য কন্ডিশনগুলো বৈধ থাকতে হবে, অর্থাৎ পক্ষরা যোগ্য হইতে হবে, ফ্রি কনসেন্ট থাকতে হবে আপনার, যে চুক্তির যে কনসিডারেশন এটাও বৈধ হইতে হবে, চুক্তির যে উদ্দেশ্য এটাও বৈধ হইতে হবে। আর ওই চুক্তিটা আইনগতভাবে বাতিল ঘোষণা করা চলবে না। অর্থাৎ সরকার যদি বলে যে এইরকম জিনিসটা চুক্তি করা যাবে না, যেমন আমরা দেখলাম, এইগুলা না থাকলে তখন একটা বৈধ চুক্তি হবে। আর ওই বৈধ চুক্তিগুলোর ক্ষেত্রেও যদি সম্মতিটা ফ্রি না থাকে, কেউ যদি জোরপূর্বক আপনার উপর প্রভাব খাটিয়ে আপনার সাথে প্রতারণা করে, আপনাকে ভুল তথ্য দিয়ে, মিস্টেকের মাধ্যমে যদি আপনি চুক্তি করেন, তাহলে যেই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তো উনি চাইলে ওই চুক্তিটা বাতিল করতে পারে, যেটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় আগামী ক্লাসে পড়ব মোটামুটি। তো আশা করি আপনাদের জন্য ইজি হয়েছে কিছুটা হইলেও যে বাতিলযোগ্য চুক্তি বোঝা। তো অসংখ্য ধন্যবাদ। যদি প্রশ্ন থাকে